মানে শেখ হাসিনার প্রবণতা হচ্ছে জিয়াউর রহমান যা করে গেছে সেটিকে রাখা যাবে না। যেমন সংবিধানের মধ্যে আল্লাহর নাম এবং আস্থা এবং বিশ্বাসের কথা বলেছেন, ওটাও বাদ দিয়েছে। আবার বিসমিল্লাহির রহমানির রহিমটা বাদ দিয়েছে। এগুলো সমস্ত পলিটিক্যাল ব্যাপার, এটা উনি এটি করেছেন। কিন্তু বাংলাদেশিটা আলটিমেটলি তিনি বাদ দিতে পারেননি। এটা শেখ হাসিনা এ ব্যাপারে আর যেতে পারেননি, এখানে আর তিনি হাত দিয়ে ওটা মুছে ফেলতে পারেননি। মানে ওটা মুছে ফেলতে গেলে বাংলাদেশের আইডেন্টিটি থাকে না। আমি বলেছি রেস বহু দেশেই থাকতে পারে। আপনার আমেরিকার হোয়াইটরা আর ইংল্যান্ডের বা জার্মানি বা ফ্রান্সের হোয়াইটরা রেস তো একই, বায়োলজিক্যাল শেপ তো একই, হোয়াইট ম্যান, আমি হোয়াইট ম্যানদের কথা বলছি। কিন্তু ইমারসন নামে একজন বিখ্যাত রাইটার আছে আমেরিকা, মানে স্বাধীনতার জাস্ট ইমিডিয়েট পরপরে ইমারসন, তিনি একজন কবি নাম করা, তিনি একজন প্রাবন্ধিক, তিনি কিন্তু খুব একেবারে রুখে দাঁড়িয়েছেন। অনেকেই সেই সময় মানে বলা বলি করছে যে আমরা তো আর ওরা তো একই, ওরাও ইংরেজিতে কথা বলে, আমরাও ইংরেজিতে কথা বলি, তো সুতরাং ইয়ে হবে কেন, আমরাও ইংলিশ, ওরাও নো, আমরা আমেরিকান। এই ইমারসনের সেদিনের সেই আত্মবিশ্বাস এবং তার যে অহংকার, এইটা আমেরিকান জাতিগোষ্ঠীকে, তারা যে নিজস্ব একটা জাতিসত্তা, সেই জাতিসত্তা একটা ডিফারেন্ট জাতিসত্তা, সেটা আরো বেশি প্রস্ফুটিত হয়েছিল। ইমারসনের কবিতা থেকে শুরু করে এর পরবর্তী হোয়াইটম্যান এবং অন্যান্য যে সমস্ত কবি, তাদের এই জাতীয়তাবোধমূলক, আমেরিকান জাতীয়তাবোধমূলক কবিতা, প্রবন্ধ এবং ছোট গল্প, এডগার অ্যালান পো, সবগুলোই হচ্ছে আমেরিকান মৃত্তিকাকে ঘিরে। ফলে ইংল্যান্ড আর আমেরিকার মধ্যে যে পার্থক্য, এই কবি সাহিত্যিকদের লেখার মধ্যে দিয়েই ফুটে উঠেছে। যাই হোক, আমি অন্য রাজনৈতিক প্রসঙ্গ আমি সেইভাবে আর তুলে ধরতে চাই না। আমি শুধুমাত্র একটি কথা বলবো, একটি প্রসঙ্গ নিয়ে আসবো, যে আজকের এই বাস্তব প্রেক্ষাপটে যখন প্রতিনিয়ত আমরা হুমকির সম্মুখীন হচ্ছি, বিশেষ করে 5ই আগস্টের পরে, তখন বিভাজনের এত সুর যে অমুক খারাপ আমরা ভালো, আপনি ভালো, সেটা খোঁজ করতে গিয়ে দেখা যাচ্ছে যে না, বালু মহলের সাথে বিএনপির লোক জড়িত যদি থাকে, জামাতের লোকও জড়িত আছে, সেটাও গণমাধ্যমে আসছে। গণমাধ্যমে যে আসছে না তারা, সেটাও আসছে, কিন্তু সেটা বেশি ফলাও করে প্রচার হচ্ছে না। সিলেটের পাথর উত্তোলনের সাথে জামাতের নেতার নাম পাওয়া যাচ্ছে, নারী ঘটিত বিভিন্ন ঘটনার সাথে নাম পাওয়া যাচ্ছে, কিন্তু সোশ্যাল মিডিয়ায় বিএনপি করছে, বিএনপি করছে, বিএনপি করছে, কিন্তু বিএনপি তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছে ওটা তো ফলো করে আপনারা বলছেন না। ওইটা তো বড় করে আপনারা কখনো দেখাচ্ছেন না, যে হ্যাঁ, একটা পরিবারের মধ্যে ইয়ে থাকতে পারে, দুষ্ট ছেলে থাকতে পারে, তার সেই দুষ্ট ছেলেকে শাসন করছে কিনা বাবা মা, সেটা তো বিবেচনা করতে হবে। যে বাবা মা তার নিজের দুষ্ট ছেলেকে শাসন করে, সেই বাবা মা সবচেয়ে সার্থক বাবা মা। তো আপনারা সেইটা না তুলে খুব প্রথমে সরকারের একজন উপদেষ্টা শুরু করলেন, এখন সেই কোরাস এখন গাচ্ছেন একটি রাজনৈতিক দল। আমি গতকালকেও দেখলাম এই চাঁদাবাজি, বালু উত্তোলন, এই সেই, তো এখানে তো আপনাদেরও নাম পাওয়া যাচ্ছে। আর আমরা যে তাদেরকে বহিষ্কার করছি, পথ স্থগিত করছি, তাদেরকে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করছি, সেটা তো বলছেন না। আর সামারসেট মম, বিখ্যাত রাইটার, তার একটি লেখার মধ্যেও তো আমরা পড়েছি, সেটা সবাই আমাদের পাঠ্য ছিল, পড়েছেন নিশ্চয়, আপনারা জানেন যে এভরি ফ্যামিলি হ্যাজ এ ব্ল্যাক শিপ, প্রতি পরিবারেই একটা না একটা ব্ল্যাক শিপ থাকে। তো যদি আমরা রাজনৈতিক দলগুলোকে যদি আমরা একটা পরিবার মনে করি, তো দুই একটা ব্ল্যাক শিপ থাকতে পারে না, কুলাঙ্গার থাকতে পারে না। তো সেই রাজনৈতিক দলটি বা ওই পরিবার যদি কুলাঙ্গারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, তাহলে সেই পরিবারটাই তো সবচেয়ে ভদ্র পরিবার, যথার্থ পরিবার। তো সেগুলো আমরা গণমাধ্যমে আমরা দেখি না। আমরা দেখি যে খুব কায়দা করে
নানাভাবে একটা বয়ান তৈরি করে বিএনপির বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। আমি যদি বলি, আমি ছাত্র রাজনীতিতে যে নির্বাচন হচ্ছে কি হচ্ছে না হচ্ছে আপনারা সব দেখছেন, কিন্তু একজন ইউনিভার্সিটির যিনি ভিপি হয়েছেন তাকে কি ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে? তিনি ইউনিভার্সিটির মধ্যে কোনটি অবৈধ দোকান না দোকান, অবৈধ দোকান থাকতে পারে, কিন্তু সেটা ফাইন করার অধিকার কি ইয়ের আছে, ভিপির আছে, ডাকসুর ভিপির আছে? তিনি সেটা ফাইন করে ৩,০০০ টাকা ফাইন করে সেটা আবার নিচ্ছেন পার্টির কি বলে ওদের ওটাকে বাইতুল মালের জমা দিচ্ছে। এটা কোনো আইনগত ভিত্তি আছে? আপনার ইউনিভার্সিটির ক্যাম্পাস হবে জ্ঞান চর্চার একটা বিশাল একটা ক্ষেত্র, জ্ঞান চর্চার আধার হবে ইউনিভার্সিটি, এবং সেই জ্ঞান চর্চার দায়িত্ব পালন করবে ডাকসু। সেই জ্ঞান চর্চায় শিক্ষক ছাত্রদের অংশগ্রহণ থাকবে। এইটা কতটুকু নিশ্চিত করা হচ্ছে সেটা না করে আপনি যে কি বলে দোকান বৈধ না অবৈধ তার কাছ থেকে ফাইন করছেন। তো এটা তো আমরা সোশ্যাল মিডিয়া বা কোনো জায়গায় দেখলাম, একটু দেখেছি, কিন্তু এটা নিয়ে তো কোনো দেখলাম না, আলোচনা দেখলাম না। আপনি কি করে এটা কি ডাকসুর ভিপি? আমি তো ডাকসুর ভিপি ছিলাম একটা ইউনিভার্সিটির। আমরা তখনও আমরা কোনো বিশ্ববিদ্যালয়ের ভিতরে কে দোকানদারি করছে, কে মার্কেট করছে, এটা তো ইউনিভার্সিটির অথরিটি আছে, প্রশাসন আছে, তারা করতে পারে। সেখানে ছাত্র নেতা গিয়ে বলতে পারে যে এখানে ক্যাম্পাসের যে একটা শান্তিপূর্ণ সমাহিত পরিবেশ আছে এটা বিঘ্নিত হচ্ছে, স্যার এটা আপনি দেখেন। আপনি গিয়ে ফাইন করে দিচ্ছেন, আর সেই ফাইনের টাকা যাচ্ছে জামাতের বাইতুল মালে। এটা কোন ধরনের বিষয়? এটা বরাবরই আমরা দেখেছি যে এদের একটা কর্মকাণ্ড হচ্ছে স্টেট উইদিন দি স্টেট, রাষ্ট্রের মধ্যে রাষ্ট্র করা। আমরা সেই পরিবেশ আমরা দেখেছি। আবার মানে ইউনিভার্সিটির হলগুলোতে কি বলে যে খাট দিচ্ছে, লোহার খাট। তো ভাই এটা কি দায়িত্ব নাকি কোন রাজনৈতিক সংগঠন বা ডাকসুর দায়িত্ব? আপনি ছাত্রদের দাবি দেওয়া নিয়ে ভাইস চ্যান্সেলরের সাথে বার্গেনিং করবেন, আন্দোলন করবেন। এখানে কি বলে যে বাসস্থানের সমস্যা আছে, ছাত্রদের থাকার কোনো পর্যাপ্ত মানে নাই, খাট নাই, চৌকি নাই, এটার ব্যবস্থা করতে পারে কি না? এটা হচ্ছে পার্টির তরফ থেকে প্রশাসনকে কিছু লোহার খাট 100 না 150 দেওয়া হচ্ছে। এটা তো একটা অদ্ভুত ব্যাপার। এটা তো এই জিনিসটাই হচ্ছে যে স্টেটের যে একটা আইনগত ভিত্তি আছে, রাষ্ট্র যেভাবে গড়ে ওঠে, এটা তো রাষ্ট্রের বিরুদ্ধে একটা কাজ। যে আপনারা এটাকে এতিমখানা নাকি যে আপনি সেখানে লোহার খাট দিবেন, আপনি সেখানে কি বলে যে খাওয়ার জন্য ডাইনিং টেবিল দেবেন? তো এই জিনিসগুলো কিন্তু খুব বাজে আলামত বলে আমাদের কাছে মনে হচ্ছে। এবং এই যে পরিবর্তিত পরিস্থিতিতে আজকে পার্শ্ববর্তী দেশ থেকে যে ধরনের হুমকি হুঙ্কার ক্রমাগতভাবে আসছে, বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি যেভাবে যাচ্ছে, যেভাবে এগোচ্ছে, এবং যে সমস্ত শক্তির উত্থান ঘটছে, এটাও এক ধরনের আমাদের সার্বভৌমত্ব এবং স্বাধীনতার মানে অটুট রাখা জন্য একটা বড় ধরনের, আমি মনে করি যে একটা ষড়যন্ত্র চক্রান্ত পাকিয়ে তোলার সুযোগ সৃষ্টি হবে, সুযোগ সংগ্রামীতে। আমি আর বক্তব্য বেরোবো না, স্যার প্রধান অতিথি আছেন। আমি শুধু আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে মারুফ মল্লিক তার গবেষণাধর্মী এই অসাধারণ যে বইটি জাতীয়তাবাদী শক্তির কাছে উপহার হিসেবে দিয়েছেন। আমাদের প্রত্যেকেরই সেটা পাঠ করা উচিত, অনুশীলন করা উচিত এবং উপলব্ধি করা উচিত। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ।